ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধকে ছাপিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটি আলোচনায় আছে সেটি হলো এই যুদ্ধে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়বে কিনা। সে চায় ইরানকে চিরকালের মতো একটা পদানত করে রাখতে এবং এর অর্থনীতিকে ধ্বংস করা, জাতি হিসেবে অস্তিত্ব প্র্যাকটিক্যালি বিনাশ করা। ওই অঞ্চলে তো অঘোষিত নিউক্লিয়ার শক্তি রয়েছে ইসরায়েলের, এবং সে তার রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে 50 সালের পর থেকেই সে কিন্তু এই প্রকল্পে আছে, এবং সেটা নিয়ে আন্তর্জাতিক কোনো সংস্থাও কখনো কথা বলে না, পশ্চিমা বিশ্বও কথা বলে না। ইসরায়েল যেভাবে আক্রমণ করছে এবং তেহরান বা অন্যান্য জায়গায় করার পরে ইরানকে উইক করার পরে তার সাথে একটা নেগোসিয়েশন করবে, এখানে বাহাদুরি থাকবে যুক্তরাষ্ট্রে। ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধকে ছাপিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটি আলোচনায় আছে সেটি হলো এই যুদ্ধে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়বে কিনা, অর্থাৎ আমেরিকা হামলা চালাবে কিনা। আমরা জানি যে আমেরিকার অনেক সমর্থন রয়েছে ইসরায়েলের প্রতি, কিন্তু এখনো সক্রিয়ভাবে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়ায়নি, সেনাবাহিনী ব্যবহার করেনি। এখনকার যে আলোচনাগুলো চলছে তাতে মনে হচ্ছে আমেরিকা যে কোনো মুহূর্তে জড়িয়ে পড়তে পারে, কারণ প্রেসিডেন্ট বলছেন তিনি এখনই পরিষ্কার করবেন না। আপনার কাছে কি মনে হয়? থ্যাংক ইউ, মেনি থ্যাংকস হাসান সাহেব, সহ আলোচক জনাব পরিষদ। এটা একটা জটিল বিষয়। আসলে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই তো তার সাপোর্টার হিসেবে প্রায় $1 ট্রিলিয়ন অলরেডি তাকে দিয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত ফ্রি মৌকুব, এগুলো আর পাবে না। তো এ জড়িয়ে পড়ুক আর না পড়ুক, এটি খুব বেশি আসে যায় বলে মনে হয়। তার কারণ অলরেডি তো যুক্তরাষ্ট্র সব তাদের টেকনোলজি, লজিস্টিক, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, ইনফরমেশন সব তো দিয়ে দিয়েছে। শুধু বাকি আছে লোক দেখানো একটা ঘোষণা দিতে, তাই না? তো সেটা যদি করে তাহলে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি হয়। আর তার থেকে বড় জিনিসটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ যে অর্থনৈতিক দুরবস্থা, এখানকার অর্থনৈতিক অবস্থা ভালো না সমস্ত দিক দিয়ে। বিশেষ করে তার ট্যারিফ নিয়ে যে কাণ্ডটা তিনি করেছেন, সকালের কথা বিকেলের কথা, সাগরে জাহাজগুলো আসে উইথ ট্যারিফ, আসার পরে যদি শোনে যে 3 দিনের জন্য আর ট্যারিফ নাই অথবা ডবল হয়ে গেল, তো সেই যে একটা অবস্থা দায়, জাহাজের নাবিক নিজেই জানে না যে এবার কি করবো, কোন ঘাটে নোংর করবো। ঠিক যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এরকম দাঁড়িয়েছে। এই অবস্থায় যদি সে সরাসরি যায় বিশেষ করে ইরানে, তখন তার অর্থনৈতিক অবস্থা আরো যে খারাপ হবে এটাতে কোনো সন্দেহ নেই। আপনার ধরেন প্রায় $2 ট্রিলিয়ন অলরেডি 22 বছরে আফগানিস্তানে তারা ক্ষতি শুরু করেছে। মনে রাখবেন আফগানিস্তান আক্রমণের আগে বুশের হাতে প্রেসিডেন্ট ক্লিন্টন পক্ষে আপনার সেই সময় প্রায় $10 ট্রিলিয়ন তার হাতে দেওয়া হয়েছে। সব ক্ষতি করতে 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 শেষ পর্যন্ত এই যুদ্ধে পরাজিত হয়েছে সব দিক দিয়ে। এখন আপনি জানেন ইরান একটা বড় দেশ, বিশাল দেশ, এটা ইতিহাস সমৃদ্ধ, মানে সমৃদ্ধ একটা দেশ। তারা বাইজেন্টাইন এম্পায়ারকে তারা একসময় পরাজিত করেছে, আর রাশিয়ান এম্পায়ারকে করেছে। সেই দেশের সাথে যে, এটা তো আফগানিস্তান না, আমরা পুরো আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইসরায়েল মিলে যে লোক সংখ্যা, তার থেকে লোক সংখ্যা তার অনেক বেশি। তো এখন এই দেশটাকে যদি আপনি আক্রমণ করেন এবং সেখানে যদি আপনি ভোট না দেন, সোলজার যদি না যায় সেখানে, আপনি এই দেশকে দখল করবেন কি করে? এখন ইসরায়েল যেটা চাচ্ছে যে এই যুদ্ধে দারুণ ভাবে ইরানকে অপমান, সে যেটা করেছে আপনার গাজাতে, নেতানিয়াহু যেটা করে আছে, এই ধ্বংস যজ্ঞ থেকে তার যে মুক্তির কোনো পথ নাই, সে দেশটা কিন্তু সে আপনার দখল করতে পারেনি, কিন্তু সে চায় ইরানকে চিরকালের মতো একটা পদানত করে রাখতে এবং এর অর্থনীতিকে ধ্বংস করা, জাতি হিসেবে অস্তিত্ব প্র্যাকটিক্যালি বিনাশ করা। তারপর যেটা সে চায় সেটা হচ্ছে ওই যে আব্রাহাম একর নামে একটা এখানে একটা কিছু করে আসছে, এটাতে একটা সই করে নেওয়া, তারপরে আর কোনো মিডল ইস্টে একটা কোনো হেরেক নাই, একেবারে বাকি চলে গেল একদম এরা আপনার তুরস্ক পর্যন্ত, টার্কি পর্যন্ত। আপনার যে ভূখণ্ড, এই বিশাল ভূখণ্ড প্র্যাকটিক্যালি তাকে রক্ষা মানে বাধা দেওয়ার কেউ নাই। আচ্ছা তাহলে কি হবে? টার্কি এটা ভালো করেই করছে। এরপরে আক্রমণ হবে টার্কি, ইউরোপ এবং আপনার ইসরায়েলের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী দিয়ে তার ভিতরে ইয়ে করা।
তো ফলে হয়েছে কি, মিডল ইস্টের এমন একটা দুরবস্থা হয়েছে যে সেখানে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে যায়, এই কারণে এসব চিন্তা ভাবনা করছে। কারণ ইসরায়েল চাচ্ছে সে যাক, কিন্তু দেখেন আবার রিপাবলিকান কিছু ভালো মানুষ রয়েছে, তারা বলছে যে তুমি যে আমেরিকা ফার্স্ট কথাগুলো বলেছো, যে আমেরিকার অর্থনৈতিক অবস্থা এখন অত্যন্ত খারাপ অবস্থা, সেই অবস্থায় তুমি আমেরিকা ফার্স্ট না করে ইসরায়েল ফার্স্টে যোগ দেবা, তাহলে তোমার এখানে রেখে, আর সেখানে যদি ভোট না যায় আমেরিকান, দেখেন আপনি ভোট দিলেও যে রক্ষা করা যাবে, আফগানিস্তান তো তাই করেছিল, তাদের তো একটা প্রভিন্স ঘোষণা করলো। এর আগে তো আপনি জানেন অ্যাডমিনিস্ট্রেশনকে দখল করার সাথে সাথেই তাদের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন হলো, কি আছে শেষ পর্যন্ত কিছু করতে পারেনি। এই সবগুলো মিস ইনফরমেশন দেওয়া হয়েছে। এরাকে যে ভয়াবহ এক আণবিক বোমা চলে আসছে যুক্তরাষ্ট্রের দিকে, দুনিয়াকে ধ্বংস করে মিথ্যা প্রপাগান্ডা করে আপনার ইসরায়েল পা পেয়ে গেছে, সারা দুনিয়া এটা জানে। এখন বলছে যেটা, যে যদি এটাকে ধ্বংস না করা যায় তাহলে সপ্তাহখানিকের ভিতরে এটা আসছে। এই প্রপাগান্ডার ক্ষেত্রে আপনি জানেন ইহুদিবাদী মিডিয়া তারা অত্যন্ত সোচ্চার, দেশে বিদেশে আন্তর্জাতিক মহলে এইভাবে তাকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তবে আমার একটা ধারণা হচ্ছে যে ট্রাম্প হয়তো আমরা যে যাই যেভাবে বলি না কেন, যে তার কিছু ক্ষেত্রে প্রাগম্যাটিজম কিন্তু আছে, এই ক্ষেত্রে তাকে তার ক্রেডিট দিতে হবে। উনি, আমি জানি না উনি ইসরায়েল বোমবার দিয়ে যেটা আপনার বাংকার বাস্টিং যে বোমগুলো আছে যেটা দিতে চাচ্ছে, সেটা আমি জানি না সেটা উনি দিতে পারেন না দিতে পারেন। এমনও হতে পারে যে ইসরায়েল যেভাবে আক্রমণ করছে এখন তেহরান বা অন্যান্য জায়গায় করার পরে, ইরানকে উইক করার পরে তার সাথে একটা নেগোসিয়েশন করবে, এখানে বাহাদুরি থাকবে যুক্তরাষ্ট্রে, তখন বলবে যে তুমি সই করো, বাংকার বাস্টিং আমার এগুলো স্টিল বোম্বা দেওয়ার দরকার হলো না, তখন আমাদের কাছে দিয়ে দাও বা অন্য কাউকে দিয়ে দাও, তাহলে ঝামেলা মিটে গেল। এই যুদ্ধ থেকে সরে আসার জন্য আপনার রিপাবলিকান যে থিঙ্কার তারা সবাই কিন্তু তার বিরোধিতা করেছে, এমনকি তার সিনেট, কংগ্রেসে এবং তার যে বেজ আছে, তার যে রিপাবলিকান বেজ, তারা সবাই তাকে নিষেধ করছে। এবং আমার ধারণা, যদিও অনেক পাগলামি বিদ্যা বুদ্ধি তার আছে, আমার মনে হয় সে সবকিছু দিয়ে একটা মেপ চেক করে ফেলেছে অল্প কিছুদিনের ভিতরে। এটা সে চিন্তা করে বুঝতে পারছে যে আরেকটা মাসে যদি ইসরায়েলের কথায় যাই তাহলে কিন্তু আমি আরো বিপদে পড়বো। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর শামীম রেজা। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, ট্রাম্প যখন একদিকে বিভিন্ন আলটিমেটাম দিচ্ছেন, তিনি ডিল করার কথা বলছেন, তিনি বলছেন যে তোমরা নিঃশর্ত আত্মসমর্পণ করো, অন্যদিকে ইরান তুলনামূলক এই যুদ্ধে এর মধ্যেই পিছিয়ে পড়েছে ইসরায়েলের সঙ্গে। সেখানে আমেরিকার যুক্ত হওয়ার পরিবর্তে তারা এখনো সেই দাপটের সঙ্গে আয়াতুল্লাহ আল খামেনি বলছেন। এটা কি আসলে যুদ্ধে মনোবল চাঙ্গা রাখার জন্য বলা, নাকি ইরানের আসলেই সে সক্ষমতা আছে একদিকে ইসরায়েলের সঙ্গে লড়বে, পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমেরিকা সেখানে যুক্ত হয় তাদের সঙ্গে লড়ার মতো ক্ষমতা কি আদৌ ইরানের আছে, নাকি এটা আসলে জাতিকে চাঙ্গা রাখার জন্য একটা রাজনৈতিক বক্তব্য? যুদ্ধ তো এরকমই, এবং এখনকার যুদ্ধে যদি আপনি কার কতটুকু ক্ষতি হলো সেই হিসেব নিকেশ করেন, তাহলে যুদ্ধের ফলাফল বোঝা যাবে না। অনেক ক্ষতি হওয়ার পরেও যুদ্ধে আপনি জয়লাভ করতে পারেন, আবার অনেক কম ক্ষতি হয়েও আপনি জয়লাভ নাও করতে পারেন, কিন্তু এটা আসলে ওই বিবেচনার মধ্যে নাই। যেটা অধ্যাপক শওকত বলছিলেন কিছুক্ষণ আগে, যে একটা বিষয় হচ্ছে যে ইরাকের ক্ষেত্রে মনে আছে যে ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশনের কথা বলা হয়েছিল যে সাদ্দামের কাছে আছে, এবং পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে তার এই ধরনের অস্ত্র অবশ্যই ছিল কিছু, কিন্তু এরকম একদম বিধ্বংসী যে পুরো অঞ্চলকে তিনি জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারেন এই ধরনের সক্ষমতা তার তখন ছিল না। এবং সেই বয়ানটা তৈরি করা হয়েছিল তাকে আক্রমণ করার জন্য, এবং জানেন ওই আক্রমণ কেবলমাত্র সাদ্দামকে বা তার রেজিমকে উৎখাত না, আরো বৃহত্তর পরিকল্পনার অংশ সেটা ছিল। একই রকম ভাবে আপনাকে প্রশ্ন করতে হবে যে এইবার ইরান আক্রমণের ক্ষেত্রে ঠিক একই ধরনের বয়ান বা কৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে কিনা, যে সেই নিউক্লিয়ার এনরিচমেন্টের এমন জায়গায় পৌঁছে গেছে যে আগামী কয়েক মাসের মধ্যে সে অস্ত্র তৈরি করে ফেলতে পারে, এবং কয়েক মাসের মধ্যে অস্ত্র তৈরি করা মানে সেটা ইসরায়েলের জন্য ভয়াবহ একটা সংবাদ। এখন ওই অঞ্চলের, যেটা কিছুটা অধ্যাপক শওকত বলেছেন, ওই অঞ্চলে তো অঘোষিত নিউক্লিয়ার শক্তি রয়েছে ইসরায়েলের, এবং সে তার রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে 50 সালের পর থেকেই সে কিন্তু এই প্রকল্পে আছে, এবং সেটা নিয়ে আন্তর্জাতিক কোনো সংস্থাও কখনো কথা বলে না, পশ্চিমা বিশ্বও কথা বলে না, কেউই কথা বলে না, এবং এখন পর্যন্ত এত গোপন রাখা হয় যে তার সক্ষমতা কতটুকু সেটা কেউ জানে না, সে কতদিনে কি করতে পারে। তার সঙ্গে তো তার পশ্চিমাদের সমর্থন আছে, আপনি জানেন যে তার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া, অন্যান্য দেশগুলো তো দিচ্ছে। এখন প্রশ্ন যেটা ওঠে সেটা এই আক্রমণে ইসরায়েল আসলে কি করতে চাইছে,
একটা হলো হচ্ছে কি বেনিয়ামিন নেতানিয়াহু তার ক্ষমতা একেবারে কামড়ে ধরে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য এবং গাজা সংকট থেকে বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে দেওয়া, এই লক্ষ্যে তিনি কাজ করছেন। একেবারে তার ব্যক্তিগত এজেন্ডা থেকে, অবশ্যই তার ব্যক্তিগত এজেন্ডা সমর্থন দেওয়ার মতো লোক সেখানে আছে। এটা একটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্নের উত্তর এরকম হতে পারে যে ইরানে আক্রমণের পরিকল্পনা ইসরায়েলের আজকে থেকে না, যখন তার এই পারমাণবিক সক্ষমতা ছিল না তখন থেকেই তার। এবং যে 40 বছরের কথা উনি বললেন, যে দীর্ঘ সময় ধরেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটা সাধারণ জায়গায় পৌঁছেছে যে ইরান তার জন্য একটা বড় ধরনের ঝুঁকি। এবং মধ্যপ্রাচ্যে আপনি জানেন যে বৃহৎ একটা সামরিক শক্তিধর দেশ সৌদি আরব, কিন্তু সে তাকে ঝুঁকি মনে করে না, সে জর্ডানকে ঝুঁকি মনে করে না, সিরিয়া তো এখন তার জন্য আর ঝুঁকি না, লেবাননকে সে আংশিক হয়তো একটা সমস্যা মনে করে, বা ইয়েমেনের বিদ্রোহীদেরকে আংশিক সমস্যা মনে করে। এছাড়া মধ্যপ্রাচ্যে যত আধুনিক যে দেশগুলো আছে তার কাউকে সে ঝুঁকিপূর্ণ মনে করে না। এবং যেহেতু সে একটা সিকিউরিটি স্টেট, ইসরায়েল নিজেই মনে করে যে সেটা নিরাপত্তা রাষ্ট্র, ক্রমাগত তাকে নিরাপত্তা টিকে রাখতে এবং তার দেশে টিকে থাকবে। অর্থাৎ তার স্বাভাবিক শত্রুই হচ্ছে ইরান। এবং এর আগে মনে রাখতে হবে যে এর আগেও কিন্তু সে ইরাকে আক্রমণ করেছিল এবং সিরিয়াতে, যদিও সেটা নিউক্লিয়ার অস্ত্র তৈরির জন্য ছিল না, জ্বালানির জন্য ছিল, দুটোই কিন্তু 80 দশকের প্রথম দিকে তারা আক্রমণ করে ধ্বংস করে দেয়। অতএব ওই অঞ্চলে নিজের কর্তৃত্ব স্থাপন করা, নিজেকে সুরক্ষিত রাখার যে পুরনো যে পরিকল্পনা ইসরায়েলের, তাহলে ওই প্রশ্ন তুলতে হবে যেটাকে বেনিয়ামিন নেতানিয়াহুর নিজস্ব কোনো এজেন্ডা, নাকি সেই পুরনো ইসরায়েল রাষ্ট্র টিকে থাকার জন্য সে যে নিরাপত্তা বয়ান তৈরি করে তার অংশ হিসেবে এটা আক্রমণ। এটা একটা। দ্বিতীয় হলো যে নিউক্লিয়ার যে স্থাপনাতে আক্রমণের চেষ্টা করছে, আপনি জানেন এটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। আমাদের কারো কাছে এখনো স্পষ্ট না যে আসলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কতটুকু কাছাকাছি গেছে। আন্তর্জাতিক যে সংস্থা তারা বলছে তাদের এনরিচমেন্ট লেভেল হাই, অনেক দূর তারা এগিয়েছেন। আবার কেউ কেউ এরকম দেখবেন, অনেক সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছেন, দায়িত্বশীল গণমাধ্যমে, যে তারা আগামী কয়েক মাসের মধ্যে ওই পর্যায়ে পৌঁছে যাচ্ছে কিনা সেটা আমাদের কারোরই জানা নেই। এবার অনেক অনেক অস্পষ্টতা এখানে রয়েছে। সেটা যদি লক্ষ্য হয় তাহলে আবার এখানে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে আনতে হবে। স্বাভাবিক নতুন আর একটা পারমাণবিক শক্তিধর দেশ তৈরি হোক, এটা ইসরায়েলও চাইবে না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে না, পশ্চিমারাও কেউ চাইবে না। তো এরকম পরিস্থিতিতে আমাদের কারোর কাছে স্পষ্ট না, বা আন্তর্জাতিক জাতিসংঘের যে এজেন্সি আছে তারাও বলতে পারছে না যে কতখানি অগ্রগামী হয়েছে। এখন তার নিউক্লিয়ার প্রোগ্রামটা তো নতুন না, এটা অনেক পুরনো। এবং সেক্ষেত্রে যে বিষয়টা আছে তার দীর্ঘ যে বিধিনিষেধ তার উপরে, যে স্যাংশন তার উপরে দেওয়া আছে অর্থনৈতিক, যে কোনো দেশ যখন এরকম খুব চাপের মধ্যে পড়ে তখন সে তার নিজস্ব সক্ষমতা তৈরির চেষ্টা করে। মনে রাখতে হবে তার গ্যাসের বড় রিজার্ভ রয়েছে, তার তেল আছে, তার আরো কিছু সম্পদ আছে। সাম্প্রতিক সময়ে সে ড্রোন বানিয়েছে, ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতা আছে। এর কিছু কিছু যে অন্য জায়গায় সে বিক্রি করে না, কাজ করে না, তার বাণিজ্য নেই তা তো না, তার সমুদ্র বাণিজ্য আছে, তার অন্যান্য বাণিজ্য আছে। আমাদের দক্ষিণ এশিয়ার ভারতের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে, বাণিজ্য সম্পর্ক রয়েছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রয়েছে, আমি যদি দক্ষিণ এশিয়ার কথা বলি। তো এরকম পরিস্থিতি সে তার সামরিক সক্ষমতা বাড়িয়েছে। অতএব যদি আপনার প্রশ্ন এইভাবে ফিরে আসি, প্রশ্নের উত্তর খুঁজতে হবে যে এটা ইসরায়েলের এখনকার সরকারের নতুন এজেন্ডা, নাকি পুরনো এজেন্ডা তার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য সেটা, নাকি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র সে মিলে তার নিউক্লিয়ার সক্ষমতাকে একেবারেই নির্মূল করতে চাইছে, সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।